গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প শার্দুলের গোয়েন্দা অভিযান। মেয়েটি বিষাক্ত। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও প্রচ্ছদ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন মেয়েটি বিষাক্ত। আসছি আসছি। কাকে চাই? জয়, আমায় চিনতে পারছিস না? আপনাকে তো ঠিক। আপনি তুই রমেশ না? যাক, চিনতে পারলি তাহলে। তুই কলকাতায় এত রাতে? ভেতরে তাড়াতাড়ি। ইংরেজিদের চর সর্বত্র, দেখতে পেলেই ভাববে স্বদেশী। বস, একটু জল খা। একটু নয় রে, বেশ খানিকটা খাবো। আর কিছু খেতে দিতে পারিস? আসলে আসলে সারাদিনে তেমন একটা কিছু। নবাবগঞ্জের জমিদার উমেশচন্দ্র চৌধুরীর একমাত্র সন্তানের কিনা খাবার কষ্ট, জলের কষ্ট। তুই বিশ্রাম নে, আমি দেখি কি খাবার খেসলে আছে। এই নে, দুধ মুড়ি আর খানকত সন্দেশ আছে। এত রাতে আর কিছু পেলাম না হেসেলে, খেয়ে নে। আর বল দেখি, তোর এই অবস্থা কিভাবে হলো? মুখ ভর্তি দাড়ি, গোপ, ময়লা ধুতি, জামা, রোগাও তো হয়ে গেছিস। কথায় বলে শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। কথাটা ঠিক, কিন্তু তাতে শরীরের কি দশা হয় সেটা আমায় দেখলে বুঝতে পারবি। সে তো বুঝতেই পারছি। তোদের অত বড় বাড়ি, অত বিষয় আশয়, সেসব কি হলো? বলছি, সব বলছি। বলতেই তো আসা এই কলকাতায়। তোর নতুন ঠিকানা খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছলাম। আচ্ছা, তুই হাইকোর্টে প্র্যাকটিস করছিস তো? হ্যাঁ, তা তো করছি। সঞ্জয়, তুই বিলেতে গেছিলিস আইন পড়তে, সেখান থেকে নামই ব্যারিস্টার হয়ে ফিরেছিস। কলকাতায় প্র্যাকটিস করছিস, বড় বড় সাহেব উকিলদের সঙ্গে টক্কর দিচ্ছিস। এসবই আমি শুনেছি। আমার এক সময়ের স্কুলের সহপাঠী আজ এত বড় মানুষ হয়েছে, সেটা ভাবলে আমার খুব গর্ব হয়। আরে এসব তো আমার কথা, তোর কথা বল। আমার কথা? আমি এখন প্রায় পথের ভিখিরি। মানে? বাবার সাথে ঝগড়া করে আমি গৃহত্যাগ করি, সেটা জানিস তো? হ্যাঁ, ওই ব্যাপারটার জন্য তোদের ঝগড়া হয়, তুই বেপাত্তা হয়ে গেলি। তারপর তো আমিও বিলেত পাড়ি দিলাম। রাগের মাথায় বাড়ি ছাড়লাম, চলে গেলাম বোম্বাই। সেখানে বন্দরে খালাসির কাজ, হোটেলে বয়ের কাজ, মারোয়ারির গুদামের পাহারাদার। কি না করেছি। নিজের বাড়ির সাথে আমার কোনো যোগই ছিল না। মা তো আগেই গত হয়েছেন, কার সাথেই বা যোগাযোগ রাখবো বল?
ওই ওই একমাত্র দিনু কাকা, আমাদের চাকর, যে আমায় কোলে পিঠে বড় করেছে, তাকেই মাঝে মধ্যে পোস্টকার্ড পাঠাতাম। তো সেদিন দিনু কাকাই একদিন আমায় চিঠি পাঠালো, বাবা গত হয়েছেন, তুমি এসো, নইলে বিষয় আশয় সব ছারখার হয়ে যাবে। তারপর আমি ফিরলাম জানিস। গ্রামে ফিরে দেখলাম আমাদের নায়েব মশাই দুলাল কাকা বাবার সমস্ত সম্পত্তি কবজা করে নিয়েছেন। বাবা উইল করে গেছিলেন, তাতে লেখা আছে আমাদের নায়েব মশাইকে উদ্দেশ্য করে যে তিনি যেটুকু চাইবেন সেইটুকু সম্পত্তি আমায় দেবেন, বাকিটা তিনি নিজেই নিয়ে নেবেন। হ্যাঁ, আমার ভাগ্যে কি পড়েছে জানিস? সর্দার পাড়ার দিকের একটা 2.5 বিঘা পোড়ো জমি, আর রায়দিঘির পাশে একটা ভাঙাচোরা দোতলা বাড়ি, ব্যাস। তাই অনেক আশা নিয়ে ছুটে এসেছি ভাই তোর কাছে, তুই এর একটা বিহিত কর। বাবা আমার ওপর এতটা রেগে থাকবেন যে সব সম্পত্তি নায়েব মশাইকে দিয়ে দেবেন, এ কথা আমি বিশ্বাস করি না। কোথাও তো একটা গন্ডগোল আছে। যে কারণে তোর বাবার সাথে ঝগড়া হলো, তুই গৃহত্যাগ করলি, সেই রজনীর কি হলো? দুধ মুড়ি সন্দেশ অবধি ঠিক ছিল ভাই, কিন্তু তারপর রজনীর প্রসঙ্গ তুলে কাল মেঘের বড়ি খাইয়ে দিলি ভাই। হাহ, সে তো দিব্যি আছে, ওই শয়তান দুলাল দাস নায়েবেরই তো মেয়ে, সে আর কত ভালো হবে বল? আচ্ছা জয়, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, দুলাল নায়েবের মেয়ে রজনীর সাথে আমার প্রণয়, বাবা মেনে নেননি, আর তিনি কিনা তার সমস্ত বিষয় সম্পত্তি সেই নায়েব মশাইকে দিয়ে যাবেন? এটা হয় কখনো? শোন, তুই এবার বিশ্রাম নে, রাত 11টা বেজে গেছে, পাশের ঘরে শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুই এখন কদিন আমার এখানেই থাক, আমি কোর্টে তোর বাবার উইলটা চ্যালেঞ্জ করি। জয়, তুই ভরসা দিচ্ছিস তো? হালালের ঘরে দুলাল, তোমায় হতে দেব না হালাল। ব্যারিস্টার জয়নারায়ণ রায় আজ অব্দি কোনো কেস হারেনি, দেখাই যাক কি করতে পারি। উনিশশো 31 সাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। এলাহাবাদে ব্রিটিশ রাজের সঙ্গে লড়াইতে শহীদ হলেন চন্দ্রশেখর আজাদ। 23শে মার্চ 3 স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসিতে ঝোলালো ব্রিটিশ সরকার। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট চালানোর জন্য গ্রেপ্তার হওয়া নেতাজি সুভাষকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তিলাভ করে নেতাজি ওই বছরের 26 জানুয়ারি কলকাতায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের উদ্দেশ্যে মিছিল আয়োজন করেন। হাজারে হাজারে উৎসাহী দেশবাসী সেই মিছিলে অংশগ্রহণ করে। বেগতিক দেখে পুলিশ সেই মিছিলে লাঠিচার্জ করে এবং নেতাজিকে আবার গ্রেপ্তার করে। কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের এই ঘটনা দেশবাসীর মনে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করে। ওই বছরটি নবাবগঞ্জের জমিদার উমেশচন্দ্র চৌধুরীর একমাত্র পুত্র রমেশচন্দ্র চৌধুরীর জীবনেও যথেষ্ট উল্লেখযোগ্য। 1931 সালের 12ই আগস্ট কলকাতা হাইকোর্টের 3 নম্বর ঘরে জর্জ উইলিয়াম টেগার্টের এজলাসে চলছে সম্পূর্ণ অন্য মাত্রার একটি নাটকীয় মামলা। জমিদার পুত্র রমেশচন্দ্র চৌধুরী বনাম নায়েব দুলাল দাস। নায়েবের হয়ে কেস লড়ছেন বয়স্ক উকিল করালি বাড়ুজ্জে, আর রমেশের হয়ে লড়ছে তার ছেলেবেলার বন্ধু যুবক ব্যারিস্টার জয়নারায়ণ রায়। গত 1.5 বছর ধরে চলা এই মামলার চাপানুতোর
হাইকোর্ট চত্বরে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে। বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলা হলেও এটি দেওয়ানি নয়, ফৌজদারি মামলা। কারণ জয়নারায়ণ নায়েবের নামে ক্রিমিনাল চার্জ এনেই মামলা দায়ের করেছিল। কোর্ট ঘরে যথেষ্ট ভিড়। আজ বাদী ও বিবাদী তরফের ফাইনাল সাবমিশন। বয়স্ক ঘুঘু উকিল করালিবাবু উঠে দাঁড়িয়ে খ্যানখ্যানে গলায় বললেন, মে লর্ড, আমার অল্পবয়স্ক সহকর্মী বেশ কিছু মাস ধরে কোর্টের মূল্যবান সময় নষ্ট করছেন। এই মামলায় জটিলতা কিছুই নেই। এই মামলায় দেওয়ানি ফৌজদারি কোনো আইন লঙ্ঘন করা হয়নি। জমিদার উমেশচন্দ্র চৌধুরী তার একমাত্র পুত্রের কীর্তিকলাপে বীতশ্রদ্ধ হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং তার বিষয় সম্পত্তি তার বিশ্বস্ত নায়েব এই দুলাল দাসকে দিয়ে গেছেন। উইলের কাগজে প্রয়াত জমিদার স্বহস্তে লিখে গেছেন তার নায়েবকে উদ্দেশ্য করে, আমার মৃত্যুর পর আমার মোট বিষয় সম্পত্তির যা যা তুমি চাও আমার পুত্রকে দিও, বাকিটা তুমিই নিও। এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে তুমি বাধ্য থাকবে। ধর্মাবতার জয়নারায়ণ বলে দিক, আমার মক্কেল দুলাল দাস কী অপরাধ করেছে। জমিদার উমেশচন্দ্রের ৯৫ সম্পত্তি সে নিয়েছে এবং বাকি যা রইল সেটা সে রমেশকে দিয়েছে। আমার অনুজ জয়নারায়ণ বিলেতে গিয়ে বাংলাটা বোধহয় তেমন ঘষা মাজা করেননি, একটু জং ধরেছে। নইলে এই সহজ বাংলা নথি না বোঝার তো কোনো কারণ নেই। উইলটি লেখা হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে, তার মধ্যে একজন আবার ইংরেজ ডাক্তার। তার রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া আছে কাগজে। ফস করে একটা ফৌজদারি মামলা করে দিলেই তো হয় না। উই নিড সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমি প্রে করছি আমার মক্কেল নায়েব দুলাল দাসকে নিরপরাধ ঘোষণা করা হোক এবং মিথ্যে মামলা দায়ের করার অপরাধে রমেশচন্দ্র চৌধুরীর নামে মামলা রুজু করা হোক। থ্যাংক ইউ মাই লর্ড। ব্যারিস্টার জয়নারায়ণ উঠে দাঁড়িয়ে মুচকি হাসল। আদালতের বেশি সময় আমি নষ্ট করব না মাই লর্ড। ঠিক কী কী সম্পত্তি দুলাল দাস নিয়েছেন তার তালিকা আদালতের কাছে আছে। 3টে 7 মহলা বাড়ি, 3টে ফিটেন গাড়ি, একটা মোটর গাড়ি, 4টে পুকুর, 2টো মহল, প্রায় 35 বিঘা ধানি জমি, 2টো চালকল, একটা গমকল ইত্যাদি। আর আমার মক্কেল রমেশচন্দ্রকে এই দুলাল দাস দিয়েছে একটা 2.5 বিঘা পোড়ো জমি আর রায় দিঘির পাশের একটা ভাঙা চোরা দোতলা বাড়ি। এটি প্রতারণা। অবজেকশন মাই লর্ড। আমার মক্কেল শুধুমাত্র উমেশচন্দ্রের উইল এক্সিকিউট করেছে। Come to the point, Mr. Jainarayan. মাই লর্ড, জমিদার উমেশচন্দ্র চৌধুরী বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি খুব ভালো করে জানতেন তার মৃত্যু হলে তার পুত্রের অবর্তমানে এই নায়েব তার সব বিষয় আশয় দখল নিয়ে নেবে। তার পুত্র ফিরে এলেও কিচ্ছু পাবে না। তাই তিনি খুব বুদ্ধি করে উইলটি লিখেছিলেন। করালিবাবু আমার বয়োজ্যেষ্ঠ এবং বাংলা ভাষা নিঃসন্দেহে আমার চেয়ে বেশি বোঝেন। পরবর্তী কথা বলার আগে আমি 2টো ব্যাপার পরিষ্কার করে নিতে চাই। প্রথম প্রশ্ন, এই উইল যে খাঁটি সে ব্যাপারে বিপক্ষের উকিলের কোনো সংশয় নেই তো? দ্বিতীয় প্রশ্ন, প্রয়াত জমিদার উমেশচন্দ্রের সম্পত্তির যে 95 ভাগের উপর নায়েব মশাই দখল নিয়েছেন সেই সম্পত্তি উনি চান তো? আমার অনুজ বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এসে কোর্টের সময় নষ্ট করতে ভালোই পারদর্শী হয়েছেন। Answer the questions, Mr. Banerjee. আনসারি হুজুর। আদালতে পেশ করা উইল যে 100% খাঁটি সেই বিষয়ে আমাদের কোনো ডাউট নেই এবং উইল মতো নায়েব দুলাল দাস মোট বিষয়ের যা যা নিতে ইচ্ছে করেন নিয়েছেন। যে যে সম্পত্তি উনি নিয়েছেন উনি চান বলেই তো নিয়েছেন। এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই। In that case, my lord, this will has been fraudulently executed
আমার কলিগকে বাংলা ব্যাকরণে বিরাম চিহ্নের গুরুত্ব নিশ্চয়ই স্মরণ করাতে হবে না। উইলে কমার ব্যবহার আছে। উমেশচন্দ্র স্বহস্তে তার উইলে লিখেছেন নায়েবকে উদ্দেশ্য করে, আমার মোট বিষয় সম্পত্তির যা যা তুমি চাও, কমা আমার পুত্রকে দিও, কমা বাকিটা তুমি নিও। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? আমার মোট বিষয় সম্পত্তির যা যা তুমি চাও আমার পুত্রকে দিও, বাকিটা তুমি নিও। আমরা জানি নায়েব দুলাল দাস কি কি চান, কি কি নিয়েছেন, সেই সুদীর্ঘ তালিকা কোটে রয়েছে। সেই সব সম্পত্তি ওনার রমেশকে দিয়ে দিতে হবে, এবং যেটা বাকি রইল, অর্থাৎ একটা 2.5 বিঘা পোড়ো জমি আর রায়দিঘির পাশের একটা ভাঙা চোরা দোতলা বাড়ি, এইটি নায়েব পাবে। কারণ উমেশচন্দ্র চৌধুরীর উইলের আসল অর্থ এটাই ছিল ওনার অভিপ্রায়। নায়েব মশাই রমেশের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঠিক উল্টো কাজটাই করেছেন। আমি প্রার্থনা করব দুলাল দাসকে গ্রেপ্তার করে জেল হাজত দেওয়া হোক। Order! Order! This court finds defendant Dulal Das guilty of fraud executing the will for his own gain. The court issues warrant to arrest the defendant and sentence him to 7 years of rigorous imprisonment. The court grants Ramesh Chandra Chowdhury a probate against his father's will জয়নারায়ণ রায় for proper আবারও কেস জিতে গেল। উইলের কটা লিখিত পংক্তির যে অসাধারণ বিশ্লেষণ সে করে দেখালো এবং এই এক চালেই বাজিমাত করল, সেটা আগামী বেশ কিছুদিন ধরে হয়ে দাঁড়ালো হাইকোর্ট চত্বর এবং খবরের কাগজের আলোচ্য বিষয়। নায়েব দুলাল দাসের হল 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং রমেশচন্দ্র চৌধুরী ফিরে পেল তার বাবার জমিদারি। এর পরের সময় 22 বছর পর, সাল 1953, কলকাতায় তখন ট্রামগাড়ির 2য় শ্রেণীর কামরার 1 পয়সা টিকিট ভাড়া বৃদ্ধি নিয়ে চলছে দীর্ঘ 1 মাস ধরে প্রতিবাদ এবং বিক্ষোভ। কিন্তু আমাদের দৃষ্টি কলকাতায় নয়, নবাবগঞ্জে। একটা উইলিস জিপ গাড়ি চলেছে ধুলো উড়িয়ে। গন্তব্যস্থল চৌধুরী জমিদার বাড়ি। উদ্দেশ্য হল একটি রহস্যজনক মৃত্যুর তদন্ত। একজন 60 ঊর্ধ্ব মাঝারি উচ্চতার রোগা মানুষ, পরনে ঢোলা প্যান্ট ও সাদা জামা, মাথায় শোলার টুপি, গায়ের রং ফর্সা, এক মাথা কাঁচা পাকা লম্বা চুল, চোখে তারের চশমা, খাড়া নাকের নিচে কাঁচা পাকা ঝুপো গোঁফ, বসে আছেন সামনের সিটে। তার পাশে বসে জিপটি চালাচ্ছে একজন বছর 30-এর লম্বা যুবক। ব্যায়াম করা পেশিবহুল চেহারা, গায়ের রং তামাটে, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, পরনে ধুতি জামা। পাশে একটা কাপড়ের ঝোলা ব্যাগ রাখা আছে। বয়স্ক লোকটি সরকারি গোয়েন্দা শার্দুল সেনাপতি ও পাশের ব্যায়ামবীর যুবকটি তাঁর সহকারী জয়ন্ত দে। ও জয়ন্ত, আর কত পথ বাকি? প্রায় এসে গেছি স্যার। 1 ঘন্টা ধরে তো শুধু একই কথা বলে যাচ্ছ। ঝাঁকুনি খেয়ে খেয়ে আমার কলকবজা তো সব ঢিলে হয়ে গেল। আর এই হুট খোলা জিপে এত ধুলো লাগে কহতব্য নয়। মেঠো পথ তো স্যার, তার উপর গাড়ির স্প্রিংও পুরনো হয়েছে, একটু ঝাঁকুনি তো লাগবেই। তা স্যার, আমাদের কলকাতা থেকে তদন্ত করতে আসতে হলো কেন? খুব রহস্যজনক মৃত্যু বুঝি? পড়ছি রামায়ণের শেষ পাতা, রাবণের যেন কটা মাথা। আরে খুদ জমিদার ডেড রমেশচন্দ্র চৌধুরী, তার বন্ধু কলকাতা হাইকোর্টের 1 নম্বর ব্যারিস্টার জয়নারায়ণ রায়,
আর ওই সব কত চেনা জানা। এই লালবাজারে ডাইরেক্ট খবর এসেছে। আমি বডি এক্সামিন করব গিয়ে, তারপর বাকি সব কাজ হবে। আপনিও তো স্যার লালবাজারের 1 নম্বর গোয়েন্দা, নইলে রিটায়ারের সময় আবার 3 বছরের এক্সটেনশন দেয়। এই বুড়ো হারে আর 1 নম্বর হওয়ার ঠেলা পোষায় না বাবা। এসে গেছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ওই তো সিংহ ফটকের কাছে 2 জন লোক দাঁড়িয়ে আছে। শোবার ঘরের বিছানায় শরীরের কোমর থেকে মাথা অবধি খাটের নিচের দিকে ঝুলছে। বাকি অংশ খাটেই রয়েছে, কিন্তু একটু বাঁকা ভাবে। বর্তমান জমিদার রমেশচন্দ্র চৌধুরীর মাথা মেঝের দিকে ঝুলছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। শার্দুলবাবু, বুঝতে পারছেন নিশ্চয়ই কেন আমি রমেশের মৃতদেহ দেখেই আগে লালবাজারে খবর দিই। মৃতদেহ কে প্রথম দেখে? রমেশ শোবার ঘরে একা ছিল না, সঙ্গে একটি মহিলা ছিলেন। তিনিই চেঁচিয়ে মেচিয়ে সবাইকে ডাকে। মহিলা কি বারবনিতা? সেরকম সস্তা গোছের ব্যাপার নয়। বাইজি রোশনি বাই, কম বয়সেই বেশ নাম করেছে। বেনারস থেকে আনানো হয়েছিল নৃত্য গীত পরিবেশনের জন্য। তারপর তার গান বাজনার সুরের হিন্দোল খানিক শোবার ঘর অবধি পৌঁছেছে। বুঝলাম। জমিদারদের অমন একটু দোষ থাকে, তবে রমেশ কিন্তু সঙ্গীতের খুব সমজদার ছিল। বিয়ে তো করলো না, গান বাজনা নিয়েই থাকতো। আপনি নাম করা ব্যারিস্টার সে তো জানি, কিন্তু মৃত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক? বন্ধু? আমি রমেশের ছেলেবেলার বন্ধু। বিষয় সম্পত্তির ব্যাপারে একবার রমেশের হয়ে মোকদ্দমা লড়েছি। থাকি কলকাতায়, এখানে আমার বসত ভিটা। এসে রয়েছি কদিন, কারণ সামনে আমার ভাইজির বিয়ে। তার মধ্যে এসব ঘটে গেল। রমেশের সাথে আমার একটা যোগাযোগ বরাবরই থেকে গেছে। ওর নায়েব নটু বিহারী আমায় খবর দেয়। আমি এসে সব দেখে লালবাজারে ফোন করলাম। এখানকার পুলিশ তো বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু। আপনি বলুন না, হৃদরোগে আক্রান্ত হলে বুঝি মুখ এমন আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে? ঠিক আছে, আপনারা এবার ঘরটা একটু খালি করে দিন, আমরা সব দেখে টেকে নিই। জয়নারায়ণবাবু, আপনার সাথে আমি একটু বাদে বিশদে কথা বলবো। দারোগাবু কোথায়? প্রেজেন্ট স্যার। কাল রাতে মৃত্যুর সময় যারা যারা এই বাড়িতে ছিল তাদের সবাইকে জেরা করতে হবে। হ্যাঁ স্যার। দেখুন কেউ যেন কেটে না পড়ে। স্যার স্যার সবার নামের একটা তালিকা করে নিন। এ তো স্যার অবশ্যই, মানে ম্যান্ডেটারি? হ্যাঁ, ইনডিড ম্যান্ডেটারি। ঠিক আছে, এবার আসুন। কি বুঝছো জয়ন্ত? তোতলা দারোগা? নাও, নোট নাও। মৃতদেহ বালিশ থেকে সরে এসেছে, মাথা মেঝের দিকে ঝুলছে, তার সাথে ঝুলছে ডান হাত। মুখ আতঙ্কগ্রস্ত, চোখ বিস্ফারিত, চোখের মনি স্থির এবং খানিক নিচের দিকে। নিচের দিকে কেন? বিছানায় শোয়া অবস্থায় চোখ নিচের দিকে ছিল। সেই অবস্থায় যদি মারা যায় তাহলে শোয়া অবস্থায় নিচের দিকে মানে পায়ের দিকে। বালিশ পশ্চিমে, তার মানে পূব দিকে কিছু দেখেছে। এদিকে বাঁ হাতের কবজির কাছে ব্যান্ডেজ বাঁধা আছে। জখম? টাটকা জখম স্যার, কারণ ব্যান্ডেজটা নতুন। বডিটা কলকাতা মেডিকেল কলেজে পাঠাতে হবে, বুঝলে জানতো? পোস্টমর্টেম হবে। জমিদার রমেশচন্দ্র চৌধুরীর মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে পোস্টমর্টেম করার জন্য। নবাবগঞ্জ থানার দারোগা রোশনিবাই আর নায়েব নটু বিহারী দত্তকে
গ্রেপ্তার করতে চাইছিল, শার্দুল রায় তাকে বারণ করেন। কাউকে গ্রেফতার না করা হলেও তদন্তের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এলাকা ছাড়ার হুকুম নেই কারো। জমিদার বাড়ির দোতলার একটি ঘরে শুরু হয়েছে শার্দুল রায়ের জেরা। নাম কি? আগে নটবিহারী দত্ত, এখানে নায়েবের কাজ করি। কত বছর হলো? তা প্রায় 20 বছরেরও বেশি। তোমার আগে কে ছিল? ছিল একজন দুলাল দাস নামে। সে তো কর্তাবাবুকে পথে বসানোর ফিকির করেছিল। কর্তাবাবুর বন্ধু জয়নারায়ণ বাবুই ভালো বলতে পারবেন। তোমার কর্তা বাবার হাতে কি কোনো জখম হয়েছিল? আগে তেমন কিছু নয়, ওনার বন্দুক দুটো পরিষ্কার করতে গেলেন আগের দিন। একটা নলের মুখে ধার ছিল বেশ, বাঁ হাতের কবজি কেটে গিয়েছিল, ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এবার মারা যাওয়ার দিনের ব্যাপারটা একটু শুনি। কর্তা বাবার গান বাজনা শখ ছিল, মাঝে মাঝে কলকাতা থেকে বাইজি আসতো। এবারেও বেনারস থেকে বাইজি আনালেন। রোশনিবাই দিন 3 ধরে আছে এখানেই। কাল নাচঘরে সন্ধ্যা থেকে গান বাজনা হলো। তারপর রোশনিবাই কর্তা বাবার সেবা করতে শোবার ঘরে গেল। আধ ঘন্টা পর রোশনিবাইয়ের চেঁচামেচি শুনে ছুটে গেছি। দেখি কর্তা বাবা বিছানার ওইভাবেই শুয়ে আছেন, শরীর ঘামে ভিজে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, কি যেন বলছেন। মুখের কাছে কান নিয়ে যেতে শুনলাম, 2 বার বললেন পদ্ম পদ্ম। ওই শেষ কথা। পদ্মকে? সেটাই তো আমি ভেবে মরছি। ঠিক আছে নটুবিহারী, আপাতত এই থাক। বলছিলাম, আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই সিঁড়ি দিয়ে উঠে দক্ষিণ ঘরে, আর জল খাবার ওই ঘরেই দেওয়া হয়েছে। খেয়ে একটু বিশ্রাম নিন। মুর্শিদাবাদের এই নবাবগঞ্জ এলাকায় জ্যৈষ্ঠ মাসে বেশ গরম, বিশেষ করে দুপুরবেলা। বড় বড় আম বাগানে পালা করে পাহারা দেওয়া চলছে, মাঝে মাঝে সেদিক থেকে হাওয়া আসছে। শার্দুল সেনাপতি, জয়ন্ত, নবাবগঞ্জের দারোগা এবং জয়নারায়ণ জলখাবার খেতে বসেছেন। লুচি, ছোলার ডাল, ছাঁচের সন্দেশ আর হিমসাগর আম। নটু জিজ্ঞেস করল শার্দুল সেনাপতিকে, আপনাকে আর 2টো লুচি দিই কর্তা? একেবারেই না, আমার পাখির আহার। খাবার বয়স চলে গিয়েছে, আমার এখন খাবার দেখার বয়স। তবে আমার এই সহকারী জয়ন্ত হাতির আহার। দেবার হলে ওকে দাও, ব্যায়াম কসরত করে, বয়স কম, ওরাই তো খাবে। খেয়ে নিয়ে ওই রোশনিবাইয়ের সাথে কথা বলবো। আপনার নামটা কিন্তু বেশ আনকমন, শার্দুল মানে তো বাঘ। আমার ঠাকুরদার দেওয়া নাম, উনি তো নাম দিয়েই খালাস, আমায় এই বাঘের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। স্যার, এরকম হাই প্রোফাইল ডেথ একজনকেও কাস্টডিতে নেওয়া? আরে নেবেন মশাই, ভুল লোককে অ্যারেস্ট করলে পরে কোর্টে আপনি বিপদে পড়বেন। তারা কিসের এত? স্যার, আচ্ছা জয়নারায়ণ বাবু, আগের নায়েব বসের ব্যাপারটা কি? এই নটুবিহারীর আগের নায়েব ছিলেন দুলাল দাস। দুলাল কাকা ছিলেন রমেশের বাবা উমেশচন্দ্রের আমলের লোক। রমেশের সাথে তার বাবার একটা অশান্তি হয় এবং রমেশ গৃহত্যাগ করে। কি নিয়ে অশান্তি হয়? ব্যাপারটা প্রণয় ঘটিত। দুলাল কাকার মেয়ে রজনীর সাথে রমেশের প্রেম ছিল। রমেশ বিবাহ করতে চেয়েছিল রজনীকে, কিন্তু রমেশের বাবা রেগে অগ্নিশর্মা হলেন। বাপ বেটায় খুব ঝগড়া হলো এবং
রমেশ এক কাপড়ে গৃহত্যাগ করে চলে যায়। মাস 6 বাদে রমেশের বাবা মারা গেলেন। খবর পেয়ে রমেশ ফিরে আসে, এসে দেখে তার বাবা একটা উইল করে গেছেন। সেই উইল মোতাবেক এদের 95% সম্পত্তির দখল নায়েব দুলাল দাস নিয়ে বসে আছেন। সেই উইল কোর্টে চ্যালেঞ্জ করে রমেশ। কেসটা আমি লড়েছিলাম, আমরা জিতে যাই। রমেশ তার বাবার সম্পত্তি ফিরে পায়। দুলাল কাকার 7 বছরের জেল হয়। উনি অবশ্য 2 বছরের মাথায় জেলেই মারা যান। আর রজনী? রজনীর বাবা এত বছরের কর্মচারী হয়ে এরকম একটা কাণ্ড করায় রমেশের রজনীর প্রতি বিরূপ ধারণা হয়। সে রজনীকে প্রত্যাখ্যান করে। তারপর আমি জানি না রজনী কোথায় চলে গেল, আমরা কেউই জানি না। রমেশ গৃহত্যাগ করার পর আমিও বিলেত চলে গেলাম ব্যারিস্টারি পড়তে। তারপরের সব ঘটনা যা বললাম সবই আমার রমেশ আর অন্যান্য লোকের মুখে শোনা। রমেশ তো বিয়ে থা করেননি, এই বিশাল সম্পত্তি ভোগ করবে কে? বিয়ে করেনি, কোনো উইলও করেনি, কে ভোগ করবে জানি না। আমি যতটা পারি দেখব যাতে বিষয় সম্পত্তি ছাড়খাড় না হয়। ওয়ারিশান যে ক্লেম করবে উপযুক্ত সাকসেশন কোর্টে প্রমাণ করতে পারবে, সেই পাবে সব। এই উইলের কেসটা যা চাও আমার ছেলেকে দাও, বাকিটা তুমি নাও, এই ব্যাপার ছিল তাই না? হ্যাঁ, ওটাই উমেশ মেশের বুদ্ধি ছিল। এইবার মনে পড়েছে। ও বাবা, সে তো ছিল এক সময়ের বিখ্যাত কেস, গিভ হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড টেক দ্য রেস্ট। হাইকোর্টের উল্লেখযোগ্য কেসগুলোর মধ্যে একটা। দারোগাবাবুর সামনে খাবার থাকলে উনি অন্যদিকে বিশেষ মনোযোগ দেন না। এতক্ষণ উনি চুপচাপ খেয়েই যাচ্ছিলেন। খানবারু লুচি আর গোটা 6 সন্দেশ শেষ করে উনি এবার আমে মন দিয়েছেন। খোসা ছাড়ানো একটা আমে কামড় দিয়ে বলে উঠলেন, वाह ये तो ला ला आ, 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 লাভলি। ला लाजवाब। ইংরেজি ছেলে এবার উর্দু, লাভলি। আমাদের নিজেদের বাগানের হিমসাগর আম কর্তারা। আরও কত রকমের হয়, সুরিখাস, ভবানী, কহিতুর, ল্যাংড়া। এইসব ফলন কি কলকাতা যায় ট্রেনে? আগে হ্যাঁ, ট্রেনেই তো যায়, বড় বড় বাসের টুকরিতে, স্টিমারেও যায়, ভাগীরথী হুগলির জলপথে। বেনারসের কোথায় থাকো? जी ठहरी बाजार। বরাবর ওখানকারই বাসিন্দা? बचपने तो शिवदासपुर থাকতাম, এখন ঠেহরি বাজার। পরিবারে আর কে আছে? তওয়াইফের পরিবার হয় না বাবুজি, আম্মি ছিল, ইন্তেকাল হয়ে গেছে। বাংলা তো ভালোই বলো। বাঙালি জোরদার জমিনদার এরাই তো বেশি ডাকে, बनारसे তো কত বাঙালি আছে। বয়স বছর 22, রং ফর্সা, কটা চোখ। রোশনীবাইকে রূপ দেওয়ার সময় ভগবান কার্পণ্য করেননি। কথা বলার সময় রোশনীর চোখে ধারালো ইস্পাতের ঝিলিক শার্দুল সেনাপতির চোখ এড়াল না। সেই রাতে কি ঘটেছিল মা, একটু গুছিয়ে বলো দেখি। আমি নাচ ঘরে গান শোনালাম, রাগ দরবারি দিয়ে শেষ হলো। তারপর রাতের খাওয়া সেরেছি সবে, তো জানলাম জমিনদার বাবু ইত্তলা পাঠিয়েছেন। উনার শোবার ঘরে গেলাম, উনি বললেন सिर पे हाथ बुलिए দিতে और একটা গজল শোনাতে। कुछ देर পরে দেখলাম উনি ঘুমাইছেন। আমি বিস্তর থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আমার গহনা উতারছিলাম, তো আয়নায় দেখলাম বাবু কেমন করছেন। ছুটে নজদিক গেলাম তো দেখলাম বাবু পসিনা পসিনা হয়ে গেছেন, ছটফট করছেন। তারপর চেঁচিয়ে লোক ডাকলাম। দক্ষিণ দিকের একটি মস্ত ঘরে 2টি পালঙ্কে
শার্দুল ও সহকারী জয়ন্ত শুয়ে আছে। মাঝে একটি টেবিলের ওপর লণ্ঠন জ্বলছে। টেলিফোন এই অঞ্চলের কিছু কিছু জায়গায়, যেমন থানা, সাব পোস্ট অফিস এবং এই চৌধুরী জমিদার বাড়িতে এসে গেলেও বিদ্যুৎ এই অঞ্চলে এখনো আসেনি। শোনা যাচ্ছে আর বছর খানেকের মধ্যেই এসে যাবে। রাত প্রায় 12:30 বাজে। স্যার কি ঘুমালেন নাকি? হুম, ভাবছি আমিও। তোমার মতো বয়সে রোশনি মেয়েটিকে দেখলে রাতে ভাবনা আসাটাই স্বাভাবিক। কি যে বলেন স্যার, আমি স্বামী বিবেকানন্দের বাণীতে দীক্ষিত। যে বয়সে যে ভাবনা স্বাভাবিক সেটাকে বাধা দেওয়া উচিত নয়। স্বামীজি অন্য ধাতুতে গড়া, ওনার মনের জোর কি আর সবার থাকে? আচ্ছা, এই রোশনি মেয়েটি কি রমেশচন্দ্রকে মারতে পারে? তোমার কি মনে হয়? মোটিভ নেই তো স্যার, পয়সা পেয়েছে, এসেছে, মনোরঞ্জন করে চলে যাবে বেনারস। খুন করে কি লাভ? ওই মোটিভ নিয়েই তো গণ্ডগোল। রমেশ উইলও করে যায়নি যে বেনিফিশিয়ারিকে সন্দেহ করা যায়। রমেশ মারা যাওয়ার আগে দুবার বলল পদ্ম। এই পদ্ম কে? নটুবিহারী ও জয়নারায়ণ কেউই বলতে পারল না। রোশনি কিছু জানে কি? ও কি করে জানবে স্যার? আমার মনে হয় না মেয়েটি এসবের মধ্যে জড়িত। শুধুই ওকে আমরা হয়রান করছি। মনে ধরেছে তাহলে? মেয়ে ছেলে মনে ধরলে তাকে পুরুষের নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরপরাধ বলেই মনে হয়। তুমি কাল থেকে সকালে আরো 50টা ডন বৈঠক এক্সট্রা মারবে, মাথার ভূত নেমে যাবে। ভালো কথা। পোস্টমর্টেম রিপোর্ট কবে আসবে? 2 দিন তো লাগবেই স্যার। কাল একবার থানায় যাবো, বুঝলে? এখান থেকে ফোন করতে চাই না। বেনারস পুলিশের সাথে কথা বলতে হবে। ওই মেয়েটি সম্পর্কে আরো তথ্য চাই আমার। নাও, এবার ঘুমো। কলকাতা মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেম রিপোর্ট এলো 2 দিন নয়, 3 দিনের মাথায়। নবাবগঞ্জের জমিদার বাড়িতে হাত পা গুটিয়ে বসে থেকে জয়ন্ত মনে মনে বেশ বিরক্ত, কিন্তু কিছু করারও নেই। বেনারস থেকে কিছু খোঁজ খবরের সংবাদ না এসে পৌঁছানো পর্যন্ত তদন্ত এগোচ্ছেই না। দুপুর থেকেই বেশ মেঘলা হয়ে আছে আকাশ। শার্দুল সেনাপতি দুপুরের আহারের পর একটু গড়িয়ে নিচ্ছেন। জয়ন্ত পায়ে পায়ে ছাদে এসে দাঁড়িয়েছে। চারদিকের দৃশ্য দেখে তার চোখ জুড়িয়ে গেল। আকাশে কালো মেঘ জমেছে অনেক, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দূরে যত দূর চোখ যায় ধানক্ষেত আর রকমারি আমের বাগান দেখা যাচ্ছে। 2টো মৌটুসি পাখি ব্যস্তভাবে ডাকতে ডাকতে চলে গেল মাথার উপর দিয়ে। বাবুজি, ও তুমি? নজারা দেখছেন? হ্যাঁ, মানে বেশ সুন্দর লাগছে, তাই না? আর কিছু সুন্দর লাগছে না বুঝি? হ্যাঁ, মানে জাসুসি করতে করতে বাবুজির নজর কমজোর হয়ে গেছে, খুবসুরতি নজরআন্দাজ করছেন। তুমি যে দেখতে সুন্দরী সেটা বুঝি এর আগে তোমায় কেউ বলেনি? আমায় খুবসুরত বললে বাবুজির মাসুকা নারাজ হবে? মাসুকা? ও আচ্ছা, প্রেমিকা। না না, আমার তেমন কেউ নেই। তাহলে আর কি করলেন বাবুজি? পুলিশ আছেন, আর একজন औरतকে গ্রেফতার করে নিজের মাসুকা বানাতে পারলেন না? তা আপনাদের কাম আর কতদিন চলবে? আমি যে আটকা পড়লাম এখানে। আটকে তো আমিও পড়েছি। আসলে এটা গ্রাম দেশ তো, তদন্তের পরীক্ষা নিরীক্ষা সবই তো কলকাতায় হয়, তাই একটু। আপনার মনে হয় আমি খুন করতে পারি? আমার দিকে তাকিয়ে বলুন তো। আমার তা মনে হয় না, কিন্তু যেহেতু ওই রাতে তুমি। ঘরে এসো জয়ন্ত। শার্দুল সেনাপতি ছাদে আসতেই রোশনিবাই ত্রস্ত পায়ে নেমে গেল। জয়ন্ত সুরসুর করে
সেনাপতির পেছন পেছন নিজেদের ঘরে এলো। তার মনে এখনো রোশনিবাইয়ের মধুর কণ্ঠ, ঝর্ণার মতো হাসি আর অপূর্ব দৃষ্টি মেশানো এক মায়া জড়িয়ে আছে। ঘরের দরজা বন্ধ করে মুখ খুললেন শার্দুল। বুড়ি লালবাজারে চাকরি নিয়েছিলে কি বৃন্দাবনে বাঁশি বাজাবার জন্য? হ্যাঁ, আমি তো শুধু ওর কথার জবাব দিচ্ছিলাম। কে তোমায় বলেছে বাজারের মেয়ে মানুষের সাথে ফুসফুস করতে? ওইভাবে বলছেন কেন? সব নারীকে একটা ন্যূনতম সম্মান দেওয়া আমার আমাদের। তো ছোকরা, আমায় আর নারী দেখিও না। শোনো জয়ন্ত, শরীরচর্চা করো, বিবেকানন্দের বাণী আওড়াও, এইসব নিয়েই থাকো। দেখে শুনে একটা লক্ষ্মীমন্ত মেয়ে বিয়ে করো, জীবনে শান্তি পাবে। রোশনির মতো মেয়েরা তোমায় কাঁচা খেয়ে ফেলবে, টেটটিও পাবে না, বুঝলে? এদিকে ময়না তদন্তের রিপোর্ট এসেছে, সে খবর রাখো। থানা থেকে লোক এসে দিয়ে গেল। কি বলছে রিপোর্টে? বলছে রমেশচন্দ্র চৌধুরী মারা গেছে সাপের বিষে, নিউরোটক্সিক পয়জন। তাহলে তো মিটেই গেল। ঘরে নিশ্চয়ই সাপ ছিল, কামড়েছে, মারা গেছে, গল্প শেষ। গল্প শেষ? বলি গল্পটা দাঁড়াচ্ছে কি? শোবার ঘরে সাপ ঢুকে রমেশচন্দ্রকে কামড়ালো, তারপর কি উবে গেল? কেউ দেখতে পেল না। বডি এক্সামিনেশন রিপোর্ট বলছে শরীরে কোনো স্নেক বাইট নেই। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, দুবার চেক করেছে। সাপে কামড়ায়নি, অথচ সাপের বিষে মারা গেছে। যদি কেউ সাপের বিষ খাবারে মিশিয়ে খাইয়ে থাকে? হতে হয় না। ইন্ট্রাভেনাস বিষকে ধমনীর ভেতর প্রবেশ করতে হয়। খাবারের সাথে পাকস্থলিতে বিষ গেলে মরবে না, বমিটমি হতে পারে। আর তাছাড়া আলাদা করে সাপের বিষ পাবে কি করে? এ তো আর দোকানে বিক্রি হয় না যে 5 পয়সা দিয়ে কিনে নিলেই হলো। না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে জয়ন্ত। পদ্ম বলে কারোর হদিশও পাওয়া যাচ্ছে না। গোটা চৌধুরী বাড়িতে ওই নামে ঝি রাঁধুনি কেউ নেই, কোশমিনকালে ছিলই না। আচ্ছা, এমন কি হতে পারে রমেশ চৌধুরী পদ্ম নামে কোনো এক বাইজি বা বারবনিতার গান শুনে বা আর কি খুব তৃপ্ত হয়েছিল, সেটাই যাবার বেলায় মনে পড়ে গেছে? তোমার বুদ্ধি শুদ্ধি আর কবে পাকবে জয়ন্ত? হ্যাঁ, মৃত্যুর কোলে মাথা রেখে কেউ বেশ্যা বাইজি রাঁড়ের কথা ভাবে না। খুব নির্দিষ্ট অর্থ বহন করে এমন কথাই সে ভাবে বা বলে। হচ্ছে না, হচ্ছে না। এদিকে বেনারস থেকে কোনো খবরও আসছে না। কাল একবার বিকেলে থানায় যাব, বেনারস পুলিশের হেডকোয়ার্টারে ট্রাঙ্ক কল করতে হবে। দরকার পড়ে লালবাজারের বড় সাহেবকে দিয়ে কথা বলাবো। কয়েকটা লোকাল এরিয়ার খোঁজ খবর করতে এত সময় লাগবে কেন? গদাই লস্করি চালে সব কাজ করবে। দেশ স্বাধীন হয়ে সবাই সাপের 5 পা দেখেছে। কি দেখছো গমে? বুড়া বাবা, এই আদমি কে আছেন? ইনি হলেন আমাদের জমিদার বাবুর বাবা, স্বর্গীয় উমেশচন্দ্র চৌধুরী। আর ওই যে দেখছো ওই দিকের ছবিটা, ওটি ওনার ঠাকুরদার ছবি, স্বর্গীয় কেশবচন্দ্র চৌধুরী। এইসব ছবি সাহেব আর্টিস্ট দিয়ে আঁকানো। শুনেছি আমাদের জমিদার বাবুর ঠাকুরদার 2টো পোষা হাতি ছিল, পঞ্চানন আর গজানন। গজানন ছিল ওনার খুব প্রিয়। সেই গজাননের পিঠে চেপে উনি ওনার মহাল দেখতে বেরোতেন, প্রজাদের ভালো মন্দ তত্ত্ব তালাশ করতেন। তুমি এসব দেখো মেয়ে, আমি যাই। ওইদিকে আমার অনেক কাজ পড়ে আছে। কাল আমের ফলন কলকাতায় পাঠাতে হবে। 150 টুকরি আম, 4টিখানি কথা। রোশনি নামের মেয়েটির সঙ্গে সেদিন ছাদের কথাবার্তা জয়ন্তর মনে থেকে থেকেই উঁকি দিচ্ছে। আসলে রোশনির মতো ছলা কলাপটিয়সী সুন্দরী মেয়ে জয়ন্ত আগে কখনো দেখেনি। থেকে থেকেই জয়ন্তর মনে হচ্ছে কোনো মেয়ে এত সুন্দরী হতে পারে। অমন একরাশ কালো চুল, ধারালো মুখ, অপূর্ব দেহ মাধুরী, চলার কি অসাধারণ ছন্দ, আর বুক তোলপাড় করা ভ্রুভঙ্গি, যেন স্বপ্ন দিয়ে তৈরি কোনো কল্পনার প্রেমিকা, যে যুগে যুগে পুরুষের মনে অশান্তি দেবার জন্যই ফিরে ফিরে এসেছে। পরের দিন বিকেলে রোশনি যখন চৌধুরী জমিদার বাড়ির
বিশাল লাইব্রেরির দেয়ালে টাঙানো সব তৈলচিত্র ঘুরে ঘুরে দেখছে, শার্দুল সেনাপতি নটুবিহারীর সাইকেলটা নিয়ে রওনা দিয়েছে থানার উদ্দেশ্যে, তখন কোনো এক মায়াবী কুয়াশার হাতছানিকে অগ্রাহ্য করতে না পেরে জয়ন্ত পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে লাইব্রেরির দোরগোড়ায়। ততক্ষণে বাইরের আলো বেশ পড়ে এসেছে। ঘরে বাইরে আলো আঁধারি পরিবেশ। আলো ধীরে ধীরে হেরে যাচ্ছে অন্ধকারের কাছে। রোশনি, जी তুমি এই বাইজি জগৎ থেকে মুক্তি চাও না? इंसान 1000 चाहे तो खुदा एक कबूल करे। চাও না মুক্তি? কে দেবে আমায় মুক্তি? তুমি? হ্যাঁ দেব, তুমি চাইলেই দেব, শুধু তোমার চাওয়ার অপেক্ষা। রোশনি আরো এগিয়ে এসেছে জয়ন্তর দিকে। খুব কাছে এসে দাঁড়িয়েছে জয়ন্তর। রোশনির গরম নিঃশ্বাস পড়ছে জয়ন্তর গায়ে। জয়ন্তর সারা শরীর উত্তেজনায় শিরশিরিয়ে উঠল। রোশনি চোখ বুজে মাথা হেলিয়ে তার ভেজা ঠোঁট দুটো তুলে ধরেছে জয়ন্তর দিকে। চাই চাই চাই, সব চাই আমি। ধীরে ধীরে জয়ন্তর মাথা নেমে এলো নিচে। দুজোড়া ঠোঁট পরস্পরকে ছুঁয়ে পরস্পরকে আলিঙ্গন করে পরস্পরের মধ্যে হারিয়ে গেল। তার সাক্ষী রইল শুধু ঘরের ভেতরে ঘনিয়ে আসা অন্ধকার, আর কেউ না। তাই কি আর কেউ না? রোশনি ভাই, দুটো রিভলভার তোমার দিকে তাক করা আছে। একটু বেগরবাই করলেই তোমার খুলি উড়ে যাবে। দারোগাবাবু, রোশনির ওপর টর্চের আলো ধরে রাখুন। জয়ন্ত, তুমি চটপট পিছিয়ে এসো। ওন ভ্যাবলার মতো তাকিয়ে থাকবে না, ইডিয়েট। এখন সরে এসো। ততক্ষণে বাড়ির এক চাকর ও নটু বিহারী দুটো হ্যাজাক বাতি এনে হাজির করেছে। ঘর আলোয় আলোময়। শার্দুল সেনাপতি এবং দারোগা বাবু দুজনেই রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে আছে রোশনিবাইয়ের দিকে। আরো দুজন সেপাই লাঠি হাতে দাঁড়িয়ে আছে দরজার কাছে। রোশনি, তোমার শাড়ির আঁচলের তলা থেকে ওইটি বার করে বেতের ঝুড়িতে রাখো, সাবধানে। কোনো রকম চালাকি করলে জানে মেরে দেব। রোশনিবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রিভলভার উঁচিয়ে থাকা শার্দুল সেনাপতির দিকে। ধীরে ধীরে তার ডান হাত চলে গেল তার উদ্ধত বুক ও নাভির মধ্যবর্তী সেই অংশে যেটা তার শাড়ির আঁচলে ঢাকা আছে। তারপর হাত বেরিয়ে এলো বাইরে। জয়ন্তর মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ। শার্দুল সেনাপতি ছাড়া বাকি সবার মুখ থেকেই বেরিয়ে এলো আতঙ্ক সূচক কোনো না কোনো শব্দ। প্রায় 2 ফুট লম্বা, ছাই রং এবং কালো ডোরাকাটা সাপটাকে রোশনিবাই তখন ঝুঁকে পড়ে মেঝের ওপর রাখা একটা ঢাকনা দেওয়া বেতের টুকরিতে ঢুকিয়ে রাখছে। কিন্তু টুকরিতে না ঢুকিয়ে রোশনি চকিতে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সাপটা বিদ্যুৎ গতিতে ছুঁড়ে দিল শার্দুল সেনাপতির দিকে। এরকম একটা কিছুর জন্য শার্দুল খানিক তৈরি ছিলেন। তিনি রিভলভার তাক করে থাকা অবস্থায় চট করে সরে গেলেন একপাশে, কিন্তু বয়সের কারণে খুব তাড়াতাড়ি সরতে পারলেন না। খানিক কুণ্ডলি পাকানো সাপটা তার শরীরের বাঁ দিকে লেগে ছিটকে পড়ল মেঝেতে। পর মুহূর্তে দারোগাবাবুর সার্ভিস রিভলভার গর্জে উঠল। সাপটা মেঝেতে পড়ে ফনা তোলার আগেই তার মাথাটা থেঁতলে গেল। শরীরের বাকি অংশটা 2-1 বার এদিক ওদিক নড়ে চড়ে স্থির হয়ে গেল। ধন্যবাদ দারোগাবাবু। আপনার জিভ তোতলালেও আপনার হাত তোতলায় না। হাতের টিপ প্রশংসনীয়। এ তো মানে ভেরি ডেডলি মশাই।
কি সর্বনাশ! ঠিকই বলেছেন দারোগাবাবু, ডেডলি ডেঞ্জারাস দুটোই। বৈজ্ঞানিক নাম হলো নাজা কেউটিয়া, আর বাংলায় বলে পদ্ম গোখরো। খুব রেয়ার এই টাইপ, কোবরার চেয়েও ভয়ানক। এর ফনার পেছন দিকে একটা ইংরেজি ও চিহ্ন পরিষ্কার দেখা যায়। মারাত্মক বিষ, হাইলি নিউরোটক্সিক পয়জন। কামড়ালে সাথে সাথে মৃত্যু। পদ্ম গোখরো। কি তাই তো রোশনি ভাই? মানেটা বলছি জয়ন্ত। থানায় পৌঁছে ট্রাঙ্ক কল করার আগেই বেনারস থেকে ফোন আসে আমার। সব শুনে এবং এখানকার ঘটনাগুলি দুয়ে দুয়ে চার করে মানেটা বুঝতে পারি, এবং বুঝতে পেরেই দারোগাবাবু আর সেপাইদের নিয়ে এখানে ছুটে আসি। সব বলছি, তার আগে নিজের বাবা জমিদার রমেশচন্দ্র চৌধুরীকে খুন করার অপরাধে রোশনিবাইয়ের হাতে হাত করাটা পরিয়ে দিন দারোগাবাবু। শুভস্য শীঘ্রম। হ্যাঁ স্যার। ঘরে উপস্থিত সবাই এতটাই অবাক যে কারো মুখে কোনো প্রশ্ন এলো না, কিন্তু সবার মনেই অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। রোশনিবাইয়ের হাতে হাতকড়া পরানো হয়ে গেছে। সে একটা চেয়ারে বসে আছে, মাথা নিচু করে। ঘটে যাওয়া ঘটনার নাটকীয়তায় শার্দুল সেনাপতি কিঞ্চিত ক্লান্ত বোধ করছেন। এর মধ্যে চা এসে গেছে। উষ্ণ চায়ের কাপে একটা চুমুক দিয়ে তিনি কিছুটা ধাতস্থ হলেন। ব্রিটিশরা এই চায়ের প্রচলন করে ভালোই করেছে, বেশ লাগে। যাই হোক, এবার সবার সামনে অন্ধকারটা দূর করি। বলেছিলাম পদ্ম গোখরো। কেন? কারণ রোশনিবাইয়ের আসল নাম পদ্ম। সে এই জমিদার বাড়ির পুরনো নায়েব দুলাল দাসের নাতনি, রজনী ও রমেশচন্দ্রর মেয়ে। মানে রমেশচন্দ্র যে মারা যাবার সময় বলেছিল দুবার পদ্ম পদ্ম, তাহলে? না জয়ন্ত, রমেশবাবু জানতেন না, বলছি সেসব। দুলাল দাস গেল জেলে, আর রমেশ প্রত্যাখ্যান করল রজনীকে। জানতেন না রজনী তখন অন্তঃসত্ত্বা। রজনীর এক দূর সম্পর্কের দাদা তাকে বেনারসে থাকার বন্দোবস্ত করে দেবার নাম করে ওখানে শিবদাসপুরের যৌনপল্লীতে বেচে দিয়ে কেটে পড়ে। সেখানেই রজনীর একটি কন্যা সন্তান হয়। রজনী ও রমেশের সন্তান পদ্ম। এই পদ্ম কি করে হয়ে উঠল রোশনিবাই, সেটা বলবে নাকি পদ্ম? আমার দাদুর অপরাধ, আমার বাবার খামখেয়ালিপনা, আমরা মা মেয়ে ভেসে গেলাম। দাদু মারা গেল জেলে। আমার বাবা আমার মাকে বিয়া করলো না, মায়ের সাথে আর কোনো সম্পর্ক রাখলো না। মা তখন অন্তঃসত্ত্বা। সমাজে কুমারী মায়ের তো ঠাঁই হয় না। হিন্দু ভদ্র ঘরের রজনীর ঠাঁই হলো বেনারসের শিবদাসপুরে মুসলিম তওয়াইফের কুঠায়। এর জন্য দায়ী কে? তারপরে আমার মা চলে আসে টেহরি বাজার এলাকায়, মাসুদ আলী চাচার কোঠায়। সেখানে গান বাজনার তালিম নিয়ে আমি বড় হয়ে উঠি রশনি নামে। এর মধ্যে আমার মা মারা গেল যক্ষায়, আর আমি হয়ে গেলাম মশহুর তওয়াইফ রশনিবাই। আর 5টা বাইজির মতোই রমেশচন্দ্র জমিনদারের নজরানা এলো একদিন আমার কাছে। সেই দিনই ঠিক করেছিলাম বদলা নেবার সময় এসেছে। আমার মায়ের জন্য বদলা, আমার নিজের জন্য বদলা। তুমি সাপে ভয় পাও না, তাই তো? বহু বছর আগে আমার মায়ের দিকের একজন ছিল বেদেনি যাযাবর, চাপ্পাইল্লা সাপুরে জাত। আমার শরীরে বেদেনির রক্ত বইছে। যে কোনো সাপ আমি ধরতে পারি, রাখতে পারি নিজের কাছে। আমি সাপের ছোবলে ভয় পাই না, পুরুষের ছোবলে পাই। জমিনদার রমেশচন্দ্র চৌধুরী আমার বাবা আমায় মামুলি বাইজি ভেবেছিল। 2 নালা পুরানা বন্দুক পরিষ্কার করতে গিয়ে ওনার হাতে জখম হয়েছিল।
আগের দিন জখমে পট্টি বদলে দিলাম। নতুন পট্টির ভিতর দিকে লাগানো ছিল আমার সাপের বিষ। আগে থেকেই ওই বিষ আমি বার করে রেখেছিলাম। ক্ষতস্থান কাঁচা ছিল, তাই পদ্মগোখরোর মারাত্মক বিষ রমেশচন্দ্রের শরীরে প্রবেশ করে ও ক্রিয়া শুরু করে। এরপরেও ছটফট করতে থাকা রমেশকে তুমি গোখরো সাপটি হাতে ধরে দেখাও, তাতেই রমেশের হার্ট বিকল হয়। তবু মারা যাবার সময় সে দুবার বলে গেছে পদ্ম। সে বোঝাতে চেয়েছিল পদ্ম গোখরো। সাপটি দেখে রমেশচন্দ্র চিনেছিল, কিন্তু নিজের মেয়েকে দেখেও চেনেনি। তুমি আমার সহকারী জয়ন্তকেও মারবার তাল করেছিলে। আবার এই গোখরোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তুমি জয়ন্তকে ছোবল খাওয়াতে, তারপর পালিয়ে যেতে। খুন করার হাতিয়ার হিসাবে বিষাক্ত সাপ খুব সুবিধাজনক, তাই না রোশনিবাই? সাপের কামড়টুকুই লোকে জানবে, সাপের মালিকের কথা তো কেউ জানবে না। আমি মানছি তোমার বাবা তোমার বা তোমার মায়ের প্রতি সুবিচার করেননি, কিন্তু তুমিও কি করলে? প্রতিশোধ নেবার আগুনে পাগল হয়ে তুমি এটাও ভুলে গেলে তোমার বাবার যে একটি সন্তান আছে সেটা থেকে জানানো উচিত ছিল। কেনে কেনে জানাবে? আমার মায়ের পেটে বাচ্চা আছে, এটা না জানা অবধি বুঝি আমার মায়ের কোনো গুরুত্ব থাকে না? পুলিশ বাবু, বেটা ছেলে মেয়েদের রূপ দেখে ঝাঁপিয়ে পড়ে। মাথার ভূত নেমে গেলে তখন খেয়াল করে মেয়েটির জাত কি, তার পরিবার কেমন, তাকে বউ করা যায় কিনা। তুমি ভুলে যাচ্ছ তোমার বাবা তোমার মাকে বিয়ে করতে চেয়েছিল, এবং তোমার ঠাকুরদার সাথে সেই কারণেই ঝগড়া করে সে গৃহত্যাগী হয়েছিল। তার অনুপস্থিতির ও তোমার ঠাকুরদার মৃত্যুর সুযোগ নিয়ে তোমার নিজের দাদুই রমেশচন্দ্রের প্রায় সমস্ত পৈতৃক সম্পত্তি হরণ করার অপচেষ্টা করেছিল। যাই হোক, জেল তো তোমার হবেই। একজনকে খুন আর একজনকে খুনের চেষ্টা, দ্বিতীয়জন আবার পুলিশের কর্মচারী। হঠকারিতা তোমাদের রক্তে আছে। হাজতবাসের সময় ঠান্ডা মাথায় ভেবে দেখো কার কি দোষ ছিল। ভোরের নরম আলো জগৎকে বড় মায়াময় করে তোলে। ঘাসের ডগায় শিশির বিন্দুর মতোই তা কোমল, সহজ, সুন্দর। চৌধুরী বাড়ির বাগান থেকে ভেসে আসছে নানান পাখির ব্যস্ত ডাক। এক মন কেমন করা স্নিগ্ধ দক্ষিণা বাতাস বইছে। সে বাতাস ছাদের পাঁচিলের ওপর দুহাত রেখে দাঁড়ানো অন্যমনস্ক জয়ন্তর মাথার চুল এলোমেলো করে দিচ্ছে। নিচে প্রয়াত রমেশের একটা দুধ সাদা সেভ্রালে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ির বনেটের ওপর একটা সাদা রঙের বিড়াল আধশোয়া হয়ে নিজের গা চাটছে এক মনে। শার্দুল সেনাপতি এসে দাঁড়িয়েছেন ছাদে। আজ তাদের রওনা দেবার দিন। জয়ন্তর পিঠে হাত রেখে নরম গলায় বললেন, জয়ন্তর কি মন খারাপ? না স্যার। পুলিশের চাকরি করতে গেলে নানান রকম মানুষের দেখা পাবে জয়ন্ত, কিন্তু মনকে কোনো একটা মানুষের কাছে আটকে রেখো না। রোশনিবাইকে ভুলে যাও, নিজেকে একটু সময় দাও, মন আপনি অতীত ভুলে এগিয়ে যাবে। তাকে জোর করে এক জায়গায় আটকে রেখো না। গুড মর্নিং, একটা সুখবর এনেছি। জয়নারায়ণ এবং দারোগাবাবু এসে হাজির হয়েছে। রোশনিবাইয়ের অপরাধ বেশ গুরুতর, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। আইপিসি 300 ধারায় ফাঁসি না হলেও যাবজ্জীবন তো হবেই। এদিকে সেই আবার রমেশচন্দ্রের কন্যা, সম্পত্তির একমাত্র ওয়ারিশান। আমি দেখা করেছিলাম রোশনির সাথে থানায়। এই বিষয় সম্পত্তি দিয়ে এখানে বড় একটা হাসপাতাল, লাইব্রেরি ইত্যাদি করার অনুমতি সে দিয়েছে। শর্ত শুধু একটাই, তার মায়ের নামে নাম রাখতে হবে, রজনী মেমোরিয়াল হাসপাতাল, লাইব্রেরি ইত্যাদি। এইটা করলে কিন্তু সত্যিই একটা ভালো কাজ হবে। রোশনির কেসটা আমি কোর্টে লড়ব, চেষ্টা করব যদি ওর শাস্তির মেয়াদ খানিক কমানো যায়, তাহলে ভবিষ্যতে জেল থেকে বেরিয়ে সেও এসব কাজ দেখভাল করতে পারবে। প্রয়াত বাল্যবন্ধুর মেয়ে, এইটুকু কর্তব্য করি,
দারোগাবাবু, আপনি তাহলে ব্যবস্থা করুন। আমি ট্রানজিট রিমান্ড দিয়ে আসামি রোশনিবাইকে কলকাতায় নিয়ে যাই। পুলিশ কোর্টে প্রডিউস করতে হবে তো। স্যার, আমার সার্ভিস লাইফে এটা একটা মেমোরেবল। হ্যাঁ হ্যাঁ, মেমোরেবল কেস হয়ে থাকবে। পুলিশে চাকরি করতে এসে কত কেস দেখবেন, শেষে আমার মতো বয়সে পৌঁছে জ্যান্ত গল্পের বই হয়ে যাবেন, বুঝলেন? যা বলেছেন। আক্ষেপের বিষয় শুধু একটাই, কতগুলো ভুল বোঝাবুঝির জন্য একাধিক জীবন নষ্ট হয়ে গেল। রমেশ রজনীকে ভুল বুঝল। রজনী অভিমান করে তার গর্ভবতী হওয়ার কথা রমেশকে বলল না। ওদের মেয়ে শুধু প্রতিশোধ নিতেই এলো। সেও সত্যটা জানল না যে তার বাবা তার অস্তিত্বই জানত না। আর এখন চৌধুরী বংশ চালিয়ে নিয়ে যাওয়ার কেউ রইল না। রোশনি বা পদ্ম তো রইলই, যদি পরে বিয়ে থা করে সন্তান হয় দেখাই যাক। জেল হাজত হওয়া আর জীবন শেষ হওয়া তো এক নয়। আপাতভাবে যা মনে হয় সেটা বাস্তব নাও হতে পারে। একটা মজার ঘটনা শুনুন। বিখ্যাত ঐতিহাসিক ডক্টর কালিদাস নাগের নাম নিশ্চয়ই শুনেছেন। একবার তিনি গেলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে। তা আলাপ পরিচয় হলো। গুরুদেব ওনার ঠিকানাটি লিখে রাখলেন। তখন উনি থাকতেন কলকাতায় ওনার মামার বাড়িতে। ওনার মামা জয়কৃষ্ণ বসু ছিলেন তখন চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ। থাকতেন সবাই চিড়িয়াখানার ভেতরেই কোয়ার্টারে। কিছুদিন পরে রবীন্দ্রনাথ চিঠি লিখলেন কালিদাস মহাশয়কে। চিঠিতে ঠিকানাটা কি লেখা ছিল জানো? চিঠিতে ঠিকানাটা লেখা ছিল শ্রী কালিদাস নাগ, প্রযত্নে শ্রী বিজয় কৃষ্ণ বসু, মনুষ্য বিভাগ, চিড়িয়াখানা, কলিকাতা। শুনছিলেন মেয়েটি বিষাক্ত। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, অপু, অর্ণব, অতনু, সায়ন্তন, ভোগলু, সঙ্গীতা। ইংরেজ জজের সংলাপগুলো বলে দিয়েছেন লেখক ইভান গুপ্ত। গল্প পাঠে ছিল সঞ্জয় এবং শার্দুলের সংলাপগুলো বলেছি আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।